আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি জানেন যে মিঠে জলের ডলফিনের জন্য আলাদা করে একটা দিন ধার্য আছে? শোনাবো আপনাদের আজকের অন্বেষাতেই। দুর্বাদে বলবেন এটা সম্পর্কে। এছাড়াও নভেল করোনা ভাইরাস নিয়ে নতুন নতুন যে তথ্য উঠে আসছে তার মধ্যে যেসব পরস্পর বিরোধী দিক আছে সেটা নিয়ে আমরা যে অনেক সময় বিভ্রান্ত হচ্ছি, নানা রকম প্রশ্ন তুলছি, অভিযোগ আনছি, সেই সম্পর্কে একটা ধারণা দেবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। তবে সব কিছুর আগে একটা লেখা থেকে পড়তে চাইব। লেখার শিরোনাম বৈজ্ঞানিক গুলি, লিখেছেন লীলা মজুমদার। ভালো দিন আসছে, তাই মনকে সর্বদা প্রস্তুত করে রাখবেন। যে কোনো দিন বৈজ্ঞানিকরা এমন একটা গুলি আবিষ্কার করে বসতে পারেন যা খেলে দেহের সম্পূর্ণ পুষ্টিও হবে, অথচ সকালবেলায় ঘুম থেকে উঠে একটা মাত্র বড়ি গিলে ফেললে সারাদিনের মধ্যে আর কিছু খাবার দরকারই করবে না। জানেনই তো, নতুন কিছু করতে মানবজাতির কি প্রবল আপত্তি থাকে। নতুন রেলগাড়িতে চড়তে চাইনি, নতুন টিকে দিতে চাইনি, নতুন ধরনের স্কুলে ভর্তি করাবার জন্য আলু ভাজা খাইয়ে কত লোককে ভুলিয়ে আনতে হয়েছিল। এক্ষেত্রেও যে তাই হবে সে বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। নতুন জিনিসে তো আপত্তি আছেই, তার উপর যাতে শরীর, মন বা অবস্থার উন্নতি হবার সম্ভাবনা আছে এরকম কোনো কিছুতেই সাধারণ মানুষের উৎসাহ থাকে না। কাজেই মনে হয় এই নতুন খুঁত নিবারণী বড়িটাকে চালু করতে বিশেষ বেগ পেতে হবে। এমনকি ওকে জনপ্রিয় করা ব্যক্তিগতভাবে কারো কম্য নয়, সরকারের সাহায্য নিতে হবে। আর শুধু সাহায্য বলছি কেন, এত বড় একটা জনহিতকর আবিষ্কারের পৃষ্ঠপোষকতা করার সৌভাগ্য ও দায়িত্ব বহন করার ক্ষমতা সরকার ছাড়া আর কারই বা থাকতে পারে। এছাড়া আমরা বললে কেউ শুনবেও না, এটাও তো ঠিক। বড়িটাকে আইন করে বাধ্যকরী করতে হবে, কিন্তু আইন ভঙ্গকারীরও তো অভাব হয় না। এমনকি এ কথাও আমাদের বহুবার মনে হয়েছে যে কোনো একটা আইন পাশ হলেই একদল লোকের সেটাকে অমনি ভাঙতে ইচ্ছে করে, নইলে মনে হয় তাদের পৌরুষের উপর বুঝি কটাক্ষ করা হয়েছে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। যাই হোক, এক্ষেত্রে এসবের কোনো পথই না রাখা ভালো, কারণ পরোক্ষভাবেও বেআইনি কাজে উৎসাহ দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। অতএব এমন ব্যবস্থা করতে হবে যাতে ওই বড়ি না খেয়ে কারো উপায় থাকবে না। প্রথমত, বড়িটাকে বেশি উপাদেয় করে তৈরি করা চাই যাতে খেতে কারো আপত্তি না থাকে। দ্বিতীয়ত, বড়িটার এমন গুণ থাকা চাই যাতে একটা গুলি খেলেই সেদিনকার মতো আর কোনো কিছু খেতে ইচ্ছে হবে না। নইলে যেরকম সব লোক হামেশাই চোখে পড়ে, তাদের পক্ষে ওই উপাদেয় বড়ি খেয়েই পেট ঢাক করে পড়ে থাকাটা বিচিত্র নয়। তাই যদি হয় তাহলে সমস্ত দেশের, আর শুধু দেশের বলছি কেন, সমগ্র পৃথিবীর অর্থনীতির তলা খসে যাবে। কারণ আমাদের মতে যা কিছু হবে বাধ্য করি তাকেই সরকার বিনামূল্যে যোগাবেন। আশা করি এবার ওই বৈজ্ঞানিকগুলি আবিষ্কারের সম্পূর্ণ মর্মটা উপলব্ধি করতে কারো অসুবিধা হচ্ছে না। পৃথিবীতে আর দুর্ভিক্ষ থাকবে না। অন্য দেশ থেকে লেখালেখি করে এটা ওটার বিনিময়ে খাদ্যশস্যও আনতে হবে না। জাতীয় ঋণের বোঝা কমতে কমতে শেষটা একদিন প্রাতঃকালে একেবারে অদৃশ্য হয়ে যাবে। তার আরেকটা বড় লাভ হবে যে অনেকগুলি বেশি মাইনের কর্মচারীদের আর রাখবার দরকার হবে না। দেশের কত টাকা বাঁচবে বলুন তো? শুধু কি টাকাই বাঁচবে মনে করছেন? কত দুর্ভাবনা, পরিশ্রম আর হাঙ্গামা বেঁচে যাবে ভাবুন। তার ফলে কত লোকের অতিরিক্ত রক্তচাপের আশঙ্কা কতখানি কমে যাবে, কত বেশি লোক রাতে ঘুমুবে। আর কে না জানে রাতে ভালো ঘুমুলে বদবুদ্ধি পাকাবার সময় ও ইচ্ছা দুইয়েরই অভাব হয়। ব্যাপারটাকে আরও বড় করে ভাবুন। কাউকে খাবার দাবার কিনতে হবে না, না খেয়ে কেউ মরবে না, অন্যায় কাজ করে কারো পেট ভরাতে হবে না, চুরিচামারি কমে যাবে, জেলখানা সব শূন্য থাকবে। কত জায়গা এক একটা জেলখানায় তা দেখেছেন কখনো? আজকাল শহরে বাড়ি পাওয়া যায় না, সে সমস্যাও কতখানি লাঘব হয়ে যাবে ভাবুন। তারপরে খেতে খামারে রোদে জলে কাউকে অমন ভূতের মতো খেটে ফসল ফলাতে হবে না। একটা শিশি খুলে রোজ সকালে একটা ছোট গুলি গিলে ফেললেই খাওয়ার ভাবনা চুকে যাবে। তবে মনে করে বৈজ্ঞানিকদের বলতে হবে যে বড়িটা আকারে যেন ছোট হয়, কারণ আমি আবার বড় বড়ি কিছুতেই গিলতে পারি না। গেলাস গেলাস জল গিলে ফেলি, বড়ি মুখে থেকে যায়।
তার উপরকার চিনি উঠে গিয়ে তেতো বেরিয়ে পড়ে। বৈজ্ঞানিকদের এও বলতে হবে যে বড়ির ভেতরে তেতো থাকলে চলবে না, আগাগোড়া ভালো খেতে হওয়া চাই, নইলে আমার মতো নিশ্চয়ই পৃথিবীতে হাজার হাজার লোক আছে, তাদের কষ্ট হবে। তাদের কথা মনে করেই এ প্রসঙ্গটা উত্থাপন করলাম, নইলে আমি একা হলে না হয় খানিকটা কষ্টই করলাম, তাতে কারই বা কি এসে যাচ্ছে। বৈজ্ঞানিক গুলি নামে এই মজার প্রবন্ধটি প্রকাশিত হয় 1960 সালের বেতার জগতে। লেখিকা লীলা মজুমদার এমন অনেক সরস রচনার জন্য বিখ্যাত। আমরা এমন বহু রচনা পড়েছি, আনন্দ পেয়েছি। আজ আরেকবার তেমন স্বাদ গ্রহণ করলাম। রয়েছি অন্বেষায়। বলেছিলাম মিঠে জলের ডলফিনদের জন্য একটা আলাদা দিন ধার্য আছে, কিন্তু শুধু দিনটার কথা বললেই তো হবে না, ডলফিন বা আমাদের গাঙ্গেয় শুশুকদের দুরবস্থার কথাও তো বলতে হবে। এসব নিয়ে আলোচনা করছেন দুর্বাদে। 12 বছর বয়সী স্যান্ডি তার বাবার সঙ্গে প্রায়ই যায় সমুদ্রে মাছ ধরতে। একদিন মাছ ধরতে গিয়ে হারপুনে আহত এক ডলফিনকে উদ্ধার করে স্যান্ডি। ডলফিনের নাম দেয় ফ্লিপার। সেবা শুশ্রূষা করে ফ্লিপারকে ভালো করে তোলে স্যান্ডি। দিনে দিনে মানুষ, স্যান্ডি এবং জলজ প্রাণী ফ্লিপারের মাঝে গড়ে ওঠে নিবিড় বন্ধুত্ব। শুধু সমুদ্রেই নয়, নদীতেও পাওয়া যায় হরেক প্রজাতির ডলফিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা। যেমন আমাজন নদীর গোলাপি ডলফিন, যাকে স্থানীয় বাসিন্দারা বোটো নামে ডাকে। সিন্ধু নদের বিয়াস নদীর ডলফিন স্থানীয় এলাকায় ভুলান নামে পরিচিত। চীনের মেকং নদীর ডলফিন ও থাইল্যান্ডের ইরাবতী নদীর ডলফিন কার্যত লুপ্তপ্রায় শ্রেণীর অন্তর্ভুক্ত। পাখনাহীন ডলফিন বা বাইজি ডলফিন চীনের ইয়াংসি নদীর বাসিন্দা ছিল। 2006 সালে তারা পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছে। আমাদের দেশে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীতে ধূসর বর্ণের ডলফিন দেখতে পাওয়া যায়। 1801 সালে বিশ্ব বন্যজীবন সংস্থা এই প্রজাতির নাম দিয়েছে গঙ্গা ডলফিন, যার বৈজ্ঞানিক নাম প্ল্যাটানিস্টা গ্যাঞ্জেটিকা গ্যাঞ্জেটিকা, বাংলায় বলি শুশুক। মিঠে জলের ডলফিন বা শুশুক লম্বায় প্রায় 2.25 মিটার এবং ওজনে প্রায় 70 থেকে 90 কেজি। এদের গড় আয়ু 20 থেকে 22 বছরের মধ্যে, কিন্তু ডাঙার আয়ু 10 থেকে 15 মিনিট মাত্র। স্ত্রী ডলফিন পুরুষ ডলফিনের তুলনায় আকারে একটু বড় হয়ে থাকে। এরা স্তন্যপায়ী প্রাণী। 2 থেকে 3 বছর অন্তর এরা একটি করে বাচ্চা জন্ম দেয়। এদের প্রধান খাদ্য মাছ। যেহেতু মিঠে জলের ডলফিনের চোখ কার্যত থাকে না, তাই এদের ব্লাইন্ড ডলফিনও বলা হয়। শিকারের অবস্থান নির্ণয়ের জন্য এরা আল্ট্রাসাউন্ড বা অতি সনক ধ্বনি সংকেত ব্যবহার করে। এদের তৈরি শব্দ লক্ষ্যবস্তুকে আঘাত করলে তার প্রতিধ্বনি দ্রুত শুশুকের কাছে ফিরে আসে। এ প্রতিঘাত থেকে শুশুক তাৎক্ষণিকভাবে শিকারের আকার, দূরত্ব ও চলনের গতিবেগ নির্ণয় করতে সক্ষম হয়। এরা সমাজবদ্ধ জীব, প্রায়ই দল বেঁধে চলাচল করে এবং শব্দ সংকেতের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সাম্প্রতিক ডলফিন শুমারি অনুযায়ী বিয়াস নদীতে মাত্র 10টি ডলফিন বর্তমান। আমাদের দেশে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা কমতে কমতে এখন 3700-র কাছাকাছি দাঁড়িয়েছে। শুশুকের মাংস, চর্বি ও তেলের চাহিদা ক্রমবর্ধমান। তাদের চর্বি থেকে তৈরি তেল মাখলে বাতের ব্যথার উপশম হয়। সাধারণ মানুষের এই ভ্রান্ত ধারণায় ওই জলজ স্তন্যপায়ী অস্তিত্বের সংকট বাড়িয়েছে বলে মনে করেন জীববিজ্ঞানীরা। তাই চোরা শিকারীরা নদীতে জাল পাতছে, চলছে দেদার চোরা শিকার। এছাড়া জেলের জাল, জলদূষণ, নদীর বাঁধ ও ড্রেজিংয়ের চতুর্মুখী আক্রমণে নিরীহ প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পথে। তবে কি বাইজি ডলফিনের মতো এরাও হারিয়ে যাবে? যখন ইরাবতী নদীতে মাত্র 100 খানেক ডলফিন বাকি, তখন বিশ্ব বন্যজীবন সংস্থার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশ 2009 সালে ইন্দোনেশিয়ায় আয়োজিত ওয়ার্কশপ অন এস্টাবলিশিং প্রোটেক্টেড এরিয়াজ ফর ফ্রেশ ওয়াটার সিটেশিয়ান্স কর্মশালায় প্রকৃতি ও বাস্তুতন্ত্রের রক্ষার্থে
মিঠে জলের ডলফিন উদ্ধারের সংকল্প গ্রহণ করল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এর সহযোগিতায় তারা সিদ্ধান্ত নিল ডলফিন সংরক্ষণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার জন্য প্রতি বছর 24শে অক্টোবর আন্তর্জাতিক মিঠে জলের ডলফিন দিবস রূপে উদযাপিত হবে। ইন্দোনেশিয়া মহাকাম নদী ও ইরাবতী নদীর ডলফিন সংরক্ষণের জন্য পশ্চিম কুটাইয়ের বিস্তৃত নদী অঞ্চল তাদের সংরক্ষণ স্থলরূপে চিহ্নিত করেছে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিস বাংলাদেশ সিটেশিয়ান ডাইভার্সিটি প্রজেক্ট বা BCDPর অন্তর্গত বাংলাদেশের পূর্ব সুন্দরবন অঞ্চলে গড়ে উঠেছে 3টি ডলফিন সংরক্ষণ কেন্দ্র। আমাদের দেশে গাঙ্গেয় ডলফিন বা শুশুককে দেশের জাতীয় জলজ প্রাণীরূপে ঘোষণা করা হয়েছে। 2000 সালে গঠন করা হয় কনজারভেশন অ্যাকশন প্ল্যান ফর দ্য গ্যাঞ্জেটিক ডলফিনের অন্তর্গত 10 বছর ব্যাপী এক অনন্য প্রকল্পের। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সঙ্গে হাত মিলিয়েছে সাধারণ মানুষও। বিহারের ডলফিন ম্যান নামে খ্যাত রবীন্দ্র কুমার সিংহ সম্পূর্ণ একক উদ্যোগে ভাগলপুরের বিক্রমশিলা গঙ্গার 50 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করে ফেলেছেন শুশুকের নিরাপদ বাসস্থান। এবছর ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের অধীনে কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার মন্ত্রক সূচনা করেছে এক নতুন প্রকল্পের নাম প্রজেক্ট ডলফিন। এই প্রকল্পে মূলত শুশুকের সংখ্যা বৃদ্ধি ও গঙ্গা জলের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। প্রকৃতি ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা এখন আমাদের দায়িত্ব। স্যান্ডি ও ফ্লিপারের বন্ধুত্ব শুধুই কি থেকে যাবে সিনেমার পর্দায়? স্যান্ডির মতো প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে আমাদের আরও উদ্যোগী হতে হবে, না হলে হারিয়ে যাবে অগণিত ফ্লিপারেরা। সে উদ্যোগ যত শীঘ্র নেব ততই আমাদের মঙ্গল। ডলফিনদের সম্পর্কে আলোচনা করলেন দুর্বাদে। আমরা রয়েছি অন্বেষায়। আমরা সবাই জানি যে নভেল করোনা ভাইরাস নিয়ে প্রচুর গবেষণা চলছে চারদিকে, কিন্তু এত অল্প সময়ে একটা নতুন ভাইরাসের সব দিক বোঝা সম্ভব নয়। তাই এমন অনেক গবেষণা উঠে আসছে, গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে যা একে অপরের বিরোধী। এই বিরুদ্ধ ভাবনাগুলো আমাদের মনে সংশয় জাগাচ্ছে। আমরা কিভাবে দেখব ব্যাপারটাকে? এ প্রসঙ্গে বলছেন চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক এবং ENT বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন। দেখতে দেখতে বিশ্বজোড়া এই কোভিড অতিমারির আমরা প্রায় 7-8 মাস পার করিয়ে দিলাম। আমরা একটা অভিযোগ বারে বারেই শুনছি, সাধারণ মানুষের কাছ থেকে শুনছি, সারা পৃথিবী জুড়েই শুনছি, আমরা যারা ডাক্তার, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী, যে ডাক্তারবাবু আপনারা তো সকালবেলা একটা কথা বলছেন, বিকেলবেলা একটা কথা বলছেন। এই রকমভাবে যদি পরস্পর বিরোধী কথা আমাদের কাছে এসে পৌঁছে তাহলে তো আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। সত্যি কথা, এটা না হলেই বোধহয় ভালো হতো। কিন্তু এটা কেন হচ্ছে? এটাকে কি আটকানো যায় কোনোভাবে? তো সেই ব্যাপারটাকে যদি একটু আমরা এখানে বোঝবার চেষ্টা করি, একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। আপনারা অনেকেই মনে করুন মোনালিসার ছবি দেখেছেন। মোনালিসার ছবি দেখলে আপনারা চিনতে পারবেন। মোনালিসার ছবির যে মাপ, মনে করুন 3 ফুট বাই 5 ফুট একটা জায়গাতে আঁকা রয়েছে। আপনারা দেখে বললেন এটা মোনালিসার ছবি। কিন্তু মনে করুন এই মোনালিসার ছবিটাকেই বাড়াতে বাড়াতে 300 কিলোমিটার বাই 500 কিলোমিটার এইরকম একটা জায়গাতে আঁকা হলো। তখন কি আপনি তার ওই 3 ফুট বাই 5 ফুট অংশটুকু দেখে পুরো ছবিটা কীরকম সেটা বুঝতে পারবেন? পারবেন না। অর্থাৎ একটা পুরো জিনিসের চিত্র বুঝতে গেলে একটা ন্যূনতম অংশ আমাদের চোখের সামনে আসা দরকার। আমাদের পরিভাষায় এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ডেটা থ্রেশহোল্ড। কোভিড বা করোনা একটা অত্যন্ত নতুন অসুখ, মাত্র 6 থেকে 8 মাস কিংবা খুব বেশি হলে 1 বছর এটার বয়স। এর সম্পর্কে প্রত্যেক দিন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি। সেই তথ্যগুলোকে এক জায়গায় করে আমরা একটা ছবি তৈরি করবার চেষ্টা করছি। অন্যদিকে দেখুন, যদি আমরা প্লেগের কথা বলি, বসন্তের কথা বলি, এই অসুখগুলো বিগত 2000 বছর ধরে ঘটছে। সুতরাং 2000 বছর ধরে এই রোগগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের কাছে এসেছে এবং এই তথ্যগুলো পরপর সাজিয়ে আমরা এর গতি প্রকৃতি, যেটাকে বলি যে একটি অসুখের স্বাভাবিক ইতিহাস, যে অসুখটা হলে প্রথম দিন কি হবে, দ্বিতীয় দিন কি হতে পারে, তৃতীয় দিন কি হতে পারে, এটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে।
কিন্তু কোভিড বা করোনা মাত্র 6 মাস বা 1 বছরে এত বিপুল পরিমাণ তথ্য আমাদের দেয়নি, যার দ্বারা আমরা ওই মোনালিসার পুরো 300 কিলোমিটার বাই 500 কিলোমিটার ছবিটাকে চিনতে পারি। তা সুতরাং আমাদের সবসময়ই সারা পৃথিবীতে প্রচুর গবেষণা হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বেরোচ্ছে, রেজাল্টস বেরোচ্ছে, সেটা দেখে আমরা এদিকে যাচ্ছি একবার, ওদিকে যাচ্ছি একবার। কিন্তু মনে রাখতে হবে এগুলো এখনো পর্যন্ত খণ্ড দর্শন, অন্ধের হস্তি দর্শন। হাতিটার গায়ে কেউ হাত দিয়ে বলছেন হাতিটা লম্বা থামের মতো, কেউ বলছেন শুঁড়ের মতো, কেউ বলছেন দড়ির মতো। এই বিভ্রান্তিটা কিন্তু অনিবার্য। এই ডেটাগুলো যখন বাড়তে 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 জমতে জমতে একটা সার্টেন টাইম পর, একটা নির্দিষ্ট সময়ের পর, এখানে সময়ের ব্যারিয়ারটা আছে। 1 বছরে যে ডেটাটা তৈরি হওয়া সম্ভব সেটা আপনি একদিনে তৈরি করতে পারবেন না। সুতরাং একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে। দেবার পর যখন ওই বিপুল পরিমাণ তথ্যটা আমরা পাবো, তখন এই 300 কিলোমিটার বাই 500 কিলোমিটার জুড়ে আঁকা মোনালিসার ছবির অন্তত যদি আমরা 4 ভাগের 1 ভাগ দেখতে পাই, তখন আমি আন্দাজ করতে পারবো যে ও মোনালিসার ছবিটা তাহলে এই রকম দেখতে, কোভিডের ছবিটা তাহলে এই রকম। এই জায়গাটা পর্যন্ত সারা পৃথিবীকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে বিজ্ঞানীরাও অসহায়। এটাকে বলা হয় যে টাইম ব্যারিয়ার। সময়ের সঙ্গে সঙ্গে কোভিড কি কি উপসর্গ করতে পারে, কি কি লক্ষণ আসতে পারে কোভিডের, এটা নিয়ে সারা পৃথিবী থেকে তথ্য এক জায়গায় হচ্ছে। ছবিটা একটু 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 করে একটা একটা করে বিন্দু দিয়ে দিয়ে আঁকা হচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা একটা মোটামুটি ছবি না তৈরি করতে পারছি, যতক্ষণ পর্যন্ত ছবিটাকে চেনার মতো একটা জায়গাতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই বিভ্রান্তি, এই পরস্পর বিরোধী কথাবার্তা, এই বিভিন্ন গবেষণা কন্ট্রাডিক্ট করা, এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে। তাহলে আর একটা উপায় কি? এই স্ট্যাটিস্টিক্সে পাওয়া তথ্য দিয়ে যেরকম আমরা একটা রোগকে তৈরি করি, আর একটা দিক হচ্ছে যখন আমরা খণ্ড থেকে বৃহতের দিকে যাই, অর্থাৎ যখন মলিকিউলার লেভেলে, একদম অণুপরমাণু স্তরে আমরা একটা অসুখকে বোঝবার চেষ্টা করি। সেই কাজটা করছেন জেনেটিক বিজ্ঞানীরা, যারা ভাইরাসটার অণু, পরমাণু, জিন, জিনোম এইসব নিয়ে কাজ করছেন। কিন্তু জিনোম একটা জিনিস, কিন্তু সেই জিনোম যখন, ভাইরাসের জিনোম মানুষের শরীরে ঢুকবে, তখন এই সারা পৃথিবীর কয়েকশো কোটি মানুষের শরীরে কি কি প্রতিক্রিয়া করবে সেটা কিন্তু একরকম করবে না, ইউনিফর্ম নয়। সুতরাং ছবিটার মধ্যে একটা ভ্যারিয়েশন বা একটা বৈচিত্র্য থাকবেই। আমাদের সেইটুকু সময় পর্যন্ত বিজ্ঞানীদের সময় দিতেই হবে, অপেক্ষা করতেই হবে। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি যে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। আমরা আস্থা রাখি যে একদিন বিজ্ঞান এই কোভিড বা করোনা মহামারীর সমগ্র চিত্রটা আমাদের সামনে তুলে ধরবে। আমরা তখন আমাদের প্রকৃত সমস্যাটা বুঝতে পারবো, শত্রুকে চিনতে পারবো এবং সেখান থেকে নিরাময়ের পথ খুঁজে পাবো। কোভিড-19 বা সে রোগ যে ভাইরাস ঘটাচ্ছে, অর্থাৎ SARS-CoV-2 বা নভেল করোনা ভাইরাস, তা নিয়ে পরস্পর বিরোধী গবেষণার ফলাফল সম্পর্কে আমাদের বললেন ডাক্তার ইন্দ্রনীল সেন। অন্বেষা শেষ করার আগে আরেকটা লেখা পড়তে চাইব। লেখক শঙ্কর চক্রবর্তী ফ্রেডেরিক জোলিও কুরি সম্পর্কে তিনি লিখেছেন। এ প্রসঙ্গে বলি, শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন আকাশবাণীর বিজ্ঞান বিভাগের সঙ্গে, বহু অনুষ্ঠান করেছেন। তাঁর লেখা, তার সাক্ষাৎকার আমরা শুনিয়েছি আমাদের শ্রোতা বন্ধুদের। আজকে তাঁরই লেখা থেকে একটা অংশ পড়ছি। জোলিওর শৈশবের স্বপ্ন বাস্তবে রূপায়িত হলো। 1924 সালের 21শে নভেম্বর সকাল 11টার সময় ফ্রেডেরিক জোলিও সাক্ষাৎ হলো মারি কুরির সঙ্গে। 6 বছর বয়সে জোলিও লেকচার্স পোর তু এই নামে জনপ্রিয় ফরাসি ম্যাগাজিন থেকে কুরি দম্পতির একটি ছবি কেটে নিয়েছিলেন। ছবিতে মাদাম কুরির সমস্ত মুখটা দেখা যাচ্ছে। বাঁ হাতে একটি ফ্লাস্ক নিয়ে একটি ওয়ার্ক বেঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শ্বশ্রুমণ্ডিত পিয়ের কুরিকে পাশ থেকে দেখা যাচ্ছে। তাঁর ডান হাতটা রয়েছে জ্যাকেটের মধ্যে। দুজনেরই চিন্তামগ্ন ভাব। ছবিটাকে বাঁধিয়েছিল জোলিওর বোন মার্গারেট। জোলিও সারা জীবন ছবিটাকে তাঁর কাছে রাখতেন। মাদাম কুরির ছোটোখাটো চেহারা, ধূসর বর্ণ চুল, অতি উজ্জ্বল চোখ, পরনে কালো পোশাক, বসেছিলেন তাঁর ঘরে। 24 বছরের যুবক জোলিও মিলিটারি পোশাক পরা মাদামের সামনে এসে বসলেন। লাজভার পরিচয়পত্রটাই ছিল যথেষ্ট। মাদাম জানতে চাইলেন জোলিও তক্ষুনি কাজ শুরু করতে পারবেন কিনা।
জোলিওর মিলিটারি ট্রেনিং শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি ছিল, সেই সময়টুকু তিনি চেয়ে নিলেন। 1924 সালের 17 ডিসেম্বর জোলিও রেডিয়াম ইনস্টিটিউটের কুরি গবেষণাগারে যোগ দিলেন। 20-এর দশকে তেজস্ক্রিয়তার গবেষণায় সারা পৃথিবীতে যে কয়েকটি কেন্দ্র নিযুক্ত ছিল, ওটি ছিল তার একটি। মারি কুরিকে কেন্দ্র করে ফরাসি ও বিদেশি বেশ কয়েকজন বিশিষ্ট পদার্থবিদ ও রসায়নবিদ ওই কেন্দ্রে গবেষণা কাজে নিযুক্ত ছিলেন। জোলিও গবেষণা কাজ শুরু করলেন বটে, কিন্তু অর্থকরীভাবে তা মোটেই যথেষ্ট ছিল না। তার মাসিক মাইনে ছিল মাত্র 540 ফ্রাঁ বা প্রায় 22 পাউন্ডের কাছাকাছি, এবং এরও ব্যবস্থা হয়েছিল ফরাসি শিল্পপতি রথচাইল্ড মাদাম কুরিকে ব্যক্তিগতভাবে কিছু টাকা দিতেন তারই থেকে। জোলিও যে শিক্ষকতার কোনো কাজ একই সঙ্গে করে রোজগারটা বাড়াবেন তার কোনো উপায় ছিল না। প্রথমত তিনি তেজস্ক্রিয়তা সম্বন্ধে কিছুই জানতেন না, দ্বিতীয়ত এর জন্যে প্রয়োজনীয় একাডেমিক গুণাবলী বা সার্টিফিকেটও তার ছিল না। মাদাম কুরি একদিন জোলিওকে বললেন, তুমি এখনো পর্যন্ত তোমার দ্বিতীয় স্নাতক ডিগ্রিটা অর্জন করনি। তুমি যদি কোনো শিক্ষায়তনে শিক্ষকতার কাজ করতে চাও তাহলে ওটা তো লাগবেই, লাইসেন্সটাও লাগবে। জোলিও এবারে কর্মসাগরে ডুবে গেলেন। শুধু কাজ, আর সব কিছুই গৌণ হয়ে দাঁড়ালো। 1925 সালে 4 জুলাই জোলিও মাদাম কুরিকে জানালেন তিনি তার দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সসম্মানে। 1927 সালে জোলিও অর্জন করলেন স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষকতা করার ছাড়পত্র এবারে এলো হাতে। একটি বৈদ্যুতিক শিল্প সংস্থায় ইলেকট্রিক্যাল মেজারমেন্টের উপর ক্লাস নিয়ে জোলিও তার স্বল্প রোজগারকেও বাড়িয়ে তুলতে পারলেন। বাড়তি টাকার এই সময়ে তার বিশেষ প্রয়োজনও ছিল, কারণ মাদাম কুরির বড় মেয়ে আইরিন যে এখন তার পত্নী হয়েছেন। জোলিও ও আইরিন কুরি বিজ্ঞান জগতে এক অসামান্য দম্পতি। একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবাই যায় না। রেডিয়াম আবিষ্কারের অল্প কিছুদিন আগে 1897 সালের 12 সেপ্টেম্বর আইরিনের জন্ম। আইরিন বয়সের বিচারে জোলিওর চেয়ে 3 বছরের বড় ছিলেন। ফ্রেডেরিকের তুলনায় আইরিনের জীবনের পরিবেশটা ছিল একেবারেই স্বতন্ত্র। গবেষণাগারকে কেন্দ্র করেই যেমন ছিল আইরিনের বাবা মা পিয়ের ও মাদাম কুরির জীবন, আইরিনের ক্ষেত্রেও তাই। বৈজ্ঞানিক গবেষণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তার জীবন। মাদাম কুরি বিশ্বাস করতেন শুধু প্রথাগতভাবে শিশুদের শিক্ষা সম্পূর্ণ হয় না, এতে শুধু শেখানোর ব্যাপারটাই থাকে, মৌলিক চিন্তাশক্তির বিকাশের সুযোগটা থাকে কম। স্বামী পিয়ের কুরির সঙ্গে তিনিও বিশ্বাস করতেন বিজ্ঞানের শিক্ষার মৌলিক গুরুত্ব রয়েছে। এই চিন্তাভাবনা থেকেই গড়ে উঠেছিল বিখ্যাত কোঅপারেটিভ ক্লাব। মাদাম কুরি এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থরা মিলে ঠিক করলেন তাঁরা নিজেরাই তাঁদের ছেলে মেয়েদের শিক্ষকের ভূমিকা পালন করবেন। এভাবে গড়ে উঠেছিল এক বিখ্যাত বিদ্যালয়। অঙ্ক শেখাতেন পল লাজোভা, পদার্থবিদ্যা পড়াতেন মারি কুরি, রসায়ন পড়াতেন জ্যাঁ পেরিন। 1926 সালে যিনি রসায়নে নোবেল পুরস্কার পান। প্রকৃতি ও প্রাণীজগৎ বিষয়ে পড়াতেন হেনরি মুটন। এছাড়া ইতিহাস, সাহিত্য ও কলা বিষয়েও পড়াতেন অন্য বিশেষজ্ঞেরা। দেশের সবচেয়ে প্রতিভাবান কিছু মানুষের সান্নিধ্যে একদল শিশুর মানসিক জগৎ গড়ে উঠছিল সমৃদ্ধভাবে, যার দৃষ্টিকোণটা ছিল পরীক্ষামূলক এবং যুক্তিসঙ্গতভাবে একটি বিষয়কে জানা। এই আদর্শ পাঠশালায় 2 বছর শিক্ষা গ্রহণের পর আইরিন কলেজে ভর্তি হলেন। একদিকে যেমন সেরা ছাত্রী, তেমনি শারীরিক শিক্ষাতেও, সাঁতার, সাইক্লিং ইত্যাদিতেও নিপুণা। মাদাম কুরির এই ব্যাপারটায় বিশেষ নজর ছিল। 1911 সালে মাদাম কুরি যখন দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেলেন রসায়নে বিশুদ্ধ রেডিয়াম তৈরির জন্য, আইরিন স্টকহোমে তাঁর মায়ের সহগামিনী হয়েছিলেন। ফ্রেডেরিক জোলিও কুরিকে নিয়ে শঙ্কর চক্রবর্তীর লেখা থেকে পড়লাম। এই সঙ্গে শেষ হলো আজকের অন্বেষা। কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। শুনলেন অন্বেষা। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।